প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, কলাম লেখক হাসান মামুন। ধন্যবাদ রেজা ভাই। আপনাকেও ধন্যবাদ। মে দিবস, শ্রমিকের অধিকার, দেখি পত্রপত্রিকার শিরোনামগুলো কি একটু পড়ে শোনাই আপনাকে। প্রথম আলো, আশু বাস্তবায়নযোগ্য সব সুপারিশে একমত নয় ইসি, নির্বাচন ব্যবস্থা সংস্কার। অলরাউন্ডার মিরাজে রাঙানো এক জয়, বসুন্ধরা পরিবারের 22 কোম্পানির শেয়ার ও ব্যাংক হিসাব অবরুদ্ধ। দৈনিক যুগান্তর, আজ মহান মে দিবস, সস্তা শ্রমের 3 খাতেই অর্থনীতির মেরুদণ্ড, ভালো নেই শ্রমিকরা। ভারতীয় বিমানকে ধাওয়া, 36 ঘন্টার মধ্যে হামলা করতে পারে দিল্লি, ইসলামাবাদ। দৈনিক সমকাল, সরকার জাপানের সঙ্গে বিগ বি প্রকল্প এগিয়ে নিতে চায়, ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধি। ভারত পাকিস্তান যুদ্ধ হৈ হৈ অবস্থা, প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী, বিমান বাহিনীর মহড়ায় প্রধান উপদেষ্টা। কালের কণ্ঠ, কঠিন শর্তে অর্থনীতির সর্বনাশ, বাংলাদেশের মিরাজময় জয়, পাকিস্তানের জন্য এবার বন্ধ হলো ভারতের আকাশ সীমা। দৈনিক ইত্তেফাক, আজ মে দিবস, দিবস আসে দিবস যায়, শ্রমিকের দুঃখ বঞ্চনা যায় না। যুদ্ধের হুমকি যেখানে সর্বদা ঘিরে রাখে, প্রস্তুতি না নেওয়া সেখানে আত্মঘাতী, বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন, শ্রমিকের স্বার্থে কিছুই হয়নি, ঝুলছে 22,000 মামলা। বিমান বাহিনীর অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা, যুদ্ধ প্রস্তুতি না রাখা আত্মঘাতী। মানব জমিনের শিরোনাম, জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের তৎপরতা, ভারত পাকিস্তান যুদ্ধ কি অত্যাসন্ন? প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, প্রধান উপদেষ্টা বলেছেন। দেশ রূপান্তর, সড়ক ফুটপাত ভাড়া দিয়ে পৌরসভার হাট, একই বৃত্তে সরকারের আয় ব্যয়। ভারত পাকিস্তান যুদ্ধ হৈ হৈ, প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। আমার দেশ, আওয়ামী প্রপাগান্ডায় 7 ফেসবুক পেজ, হাসিনা পরিবারের টুঙ্গিপাড়ার জমি বাড়ি জব্দের আদেশ। খবরের কাগজ, ন্যায্য মজুরি পান না শ্রমিক, 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে ভারতের হামলা। আমাদের সময়, মে দিবস আসে যায়, ভাগ্য বদলায় না। আজ ঢাকায় বড় জমায়েত, বিএনপি জামায়াতের। সময়ের আলো, শ্রম পরিবেশের উন্নতি হবে কবে? কালবেলা শিরোনাম, আদর্শ চেতনার নামে লুট 200 কোটি, 6 টেস্ট হারের পর জয়ের স্বস্তি। হুমকির মধ্যে থেকে যুদ্ধের প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। দৈনিক করতোয়া, মহান মে দিবস আজ, ঢাকায় বিএনপি জামায়াতের বড় শ্রমিক সমাবেশ আজ। রূপালী বাংলাদেশ, জুয়ার বিজ্ঞাপনের শীর্ষ নায়িকারা। ইনকেলাব, ঘোরে না শ্রমিকের ভাগ্যের চাকা, ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে ঢাকা শান্তিপূর্ণ সমাধান চায়। দৈনিক জনকণ্ঠ, 90% বাসের ফিটনেস নেই, আমরা শান্তি চাই, তবে যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে। আলোকিত বাংলাদেশ, যুদ্ধে মোদির সবুজ সংকেত, কঠোর জবাব দেবে পাকিস্তান, হাড়ভাঙা শ্রমের মূল্য মেলে না। হাসান মামুন, হাড়ভাঙা শ্রমের মূল্য মেলে না, এটাই আসলে সত্য একটা কথা। এই আজকে শ্রমিক দিবস, আপনার আমার সাংবাদিকতা জীবনের প্রতিটি বছরেই ওই শ্রমিকদের কথা নিয়ে আলোচনা হয়, আমি দেখে আসলাম। আজকে আমার 40 বছর সাংবাদিকতা জীবনের, শ্রমিকের কথা বলা হয়, শ্রমিকের আন্দোলনের কথা বলা হয়, শ্রমিকের ন্যায্য দাবির কথা বলা হয়, কিন্তু আজকেও সেই শিরোনাম পড়তে হচ্ছে, ভালো নেই শ্রমিকরা। সস্তা শ্রমের 3 খাতেই অর্থনীতির মেরুদণ্ড, এটা যুগান্তরের শিরোনাম। মে দিবস আসে যায়, দিবস শ্রমিকের দুঃখ বঞ্চনা যায় না, এটার ইত্তেফাকের শিরোনাম। আর বাংলাদেশ প্রতিনিধি শিরোনাম করেছে, শ্রমিকের স্বার্থে কিছুই হয়নি। ধন্যবাদ রেজা ভাই। আজকে একটা বিশেষ দিবস, কালকে ঝড় বৃষ্টি হয়ে গেছে, আকাশ পরিষ্কার, বাতাস একটু নির্মল, কিন্তু আজকের খবরগুলো ভালো না। তবে এর মধ্যেও ইতিবাচক ঘটনা হচ্ছে যে এই সরকার দায়িত্ব গ্রহণের পর যেসব কমিশন হয়েছে তার মধ্যে শ্রম কমিশনও ছিল, অর্থাৎ শ্রম সংস্কার কমিশন ছিল, এবং তারা ইতিমধ্যে একটা প্রতিবেদন দিয়েছে সরকারকে, তার মধ্যে 25টা সুপারিশ আছে। তো এই সুপারিশগুলো এবার কিন্তু আলোচিত হচ্ছে। যেমন তারা জাতীয় ন্যূনতম মজুরির
প্রস্তাব করেছেন। মানে জাতীয় পর্যায়ে কিন্তু ন্যূনতম মজুরি নাই। আমাদের যেসব খাত এবং উপখাত আছে তার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই ন্যূনতম মজুরির কোনো ঘোষণাই নাই। আবার ন্যূনতম ঘোষণা থাকলেও বাস্তবায়ন নাই। ন্যূনতম মজুরি আবার কি হারে, হ্যাঁ, মানদণ্ড পরিষ্কার না। এবং মজুরি শ্রম কমিশন কিন্তু এই কথাটাও বলেছেন যে কিভাবে ন্যূনতম মজুরি নির্ধারণ হবে সেটা মানদণ্ড হওয়া উচিত। তারা একটা স্থায়ী জাতীয় মজুরি কমিশন গঠনের প্রস্তাব করেছেন, যারা নিজেরা গবেষণা করে এই মানদণ্ড নির্ধারণ করবে। তাদের একটা গবেষণা সেল থাকবে, মানে অন্যান্য দেশে যা হয়। আমরা লক্ষ্য করব ভারতে রিসেন্টলি জাতীয় ন্যূনতম মজুরি নিয়ে আলাপ হচ্ছে, সেখানে ২৭,০০০ রুপি। তো আমি একটা নিউজে দেখলাম যে এটা বাংলাদেশের টাকায় কনভার্ট করলে মাসে আচ্ছা অনেক টাকা, হ্যাঁ অনেক টাকা, বাংলাদেশের টাকায় কনভার্ট করলে এটা ৩৭,০০০ টাকা হয়। তো তারা ওই জায়গাটায় চলে যাচ্ছে বলে মনে হয়, কিন্তু আমরা তো এখনো, হ্যাঁ কিন্তু আমরা তো এখনো গার্মেন্টস খাতে, যেটা সুসংগঠিত খাত বলা হয়, রপ্তানি খাত, প্রধান রপ্তানি খাত, সেখানে ১২,৫০০ টাকা হচ্ছে মজুরি, ন্যূনতম মজুরি। আর এই সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার তাদের ইনক্রিমেন্ট কিছুটা বাড়িয়েছে, মানে ৫% ইনক্রিমেন্ট হতো, এখন ৯% করেছে। কিন্তু এই যে বাড়ানো হয় এগুলোর বাস্তবায়নের চিত্র কিন্তু ভালো না। আজকে সমকালে একটা নিউজ আছে যে একটা গবেষণায় দেখা গেছে যে ৬৮% কারখানায়, মানে জরিপের অধীন কারখানাগুলোর মধ্যে ৬৮% ন্যূনতম মজুরি বাস্তবায়ন হয়েছে, বাকিগুলোতে হয়নি। মানে রপ্তানি খাত, গার্মেন্টস খাত, সেখানেই এই অবস্থা। তার মানে ৩০ ভাগে এখনো খবর নেই। এবং আমরা লক্ষ্য করব যে প্রতি ঈদের আগে গার্মেন্টস খাতে কিন্তু একটা অস্থিরতা দেখা দেয়, বিক্ষোভ, এবং এই চিত্রটা বদলাচ্ছে না। এই সরকারের আমলেও কিন্তু এটা হয়েছে, এবং কঠোরভাবে নিয়ন্ত্রণও করতে হয়েছে সরকারকে নিরুপায় হয়ে। এই সরকারের আমলেও কিন্তু গার্মেন্টস শ্রমিকদের উপর গুলি চলেছে। তো পরিস্থিতি ওই রকম হলে গুলি করতে হয়, সন্দেহ নাই, কিন্তু শ্রমিকদের উপর গুলি করার ঘটনা কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে একটা বড় খারাপ খবর হয়, নেতিবাচক, বিশেষ করে রপ্তানি খাতে যদি হয়, যে খাতে বিদেশিরা হচ্ছে বায়ার। তো তাদের চাপে আমাদের এই রপ্তানি খাতে অনেকগুলো সংস্কার হয়েছে, বিশেষ করে রানা প্লাজার ঘটনার পর, তাজরিন গার্মেন্টসের ঘটনার পর। এবং এখানে শ্রম পরিস্থিতির উন্নতি হয়েছে বলবো না, কিন্তু নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, বড় রকম দুর্ঘটনা ঘটছে না। তবে ইতোমধ্যে যেসব বড় দুর্ঘটনা ঘটেছে সেগুলোতে কিন্তু ক্ষতিপূরণ, মামলার নিষ্পত্তি, এই চিত্রটাও উৎসাহব্যঞ্জক না। আর আমরা তো লক্ষ্য করব যে এই যে আমরা প্রাতিষ্ঠানিক খাত নিয়ে আলাপ করছি, প্রাতিষ্ঠানিক খাতের বাইরে কিন্তু অধিকাংশ শ্রমিক, আমাদের যে মোট শ্রমশক্তি বা কর্মে নিয়োজিত শ্রমশক্তি, তাদের 85%, এটা শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যানও আজকে একটা ইন্টারভিউতে বলেছেন প্রথম আলোতে, যে একটা বিরাট অংশ, বিরাট মানে সংখ্যা গুরু অংশটাই আচ্ছা হাসান মামুন, আমি একটা শ্রমিক হিসেবে অস্বীকৃত। না, আমি একটা জিনিস জানার জন্য, আপনি যেটা একটু বললেনও যে ধরেন রিক্সাওয়ালা, মুটে মজুর, এখনো আবার রিক্সা যন্ত্রচালিত রিক্সা চালু হচ্ছে, ব্যাটারি চালিত, এদেরকে কি শ্রমিকের জায়গায় এর কি আলোচনা হয়? এবার এই যে শ্রম কমিশনের রিপোর্টে কিন্তু আছে যে সবাইকে শ্রমিক হিসেবে মর্যাদা দিতে হবে এবং সবার জন্যই ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে। আর খাতওয়ারি মজুরিগুলো এর বেশিও হতে পারে এবং সময়ে সময়ে এগুলো রিভিউ করতে হবে। আমরা সাধারণত ৫ বছর পর পর এই মজুরির ব্যাপারটা রিভিউ করি, ওনারা প্রস্তাব করেছেন ৩ বছর পর পর করা উচিত। তো এটা বছর বছরও হতে পারে, কারণ বছর বছর তো মূল্যস্ফীতি পরিস্থিতির অবনতি হয় বা উন্নতি হয়, বছর বছর হতে পারে, আলোচনা হতে পারে। যেমন ইত্তেফাকের শিরোনাম যে আবার যদি আপনাকে পড়াই, দিবস আসে দিবস যায়, শ্রমিকের দুঃখ বঞ্চনা আর যায় না। তো এই যে আজকে ধরেন দুটি বড় দলের, রাজনৈতিক দলের জনসমাবেশ আছে, জমায়েত আছে এবং বিরাট জনসমাবেশ হবে এবং অনেক কথা বলা হবে, মানে এটা একটা পজিটিভ জায়গা। কিন্তু এই যে অনেক কথা বলা হবে, সেই বলার ভবিষ্যৎটা কি, ভবিষ্যতে কি হবে বা এর নিশ্চয়তাটা কি? হ্যাঁ, এটা একটা প্রশ্ন। যে এবং আমি এই জমায়েতের ঘটনাটাকে একটু পজিটিভলি দেখতে চাই। আমি আসার পথে, আমার বাসা ওইদিকে, আসার পথে দেখে এলাম যে বিএনপি অফিসের সামনে বিরাট প্রস্তুতি, মাইক লাগিয়েছে একেবারে লম্বা এলাকা জুড়ে, এবং জামায়াতও একটা জমায়েত করবে বাইতুল মোকাররমের সামনে। জি, এই দুইটা দল তো এখন মানে মাঠে থাকা বড় দল। আমি এনসিপির কোনো খবর দেখছি, এটা আগামীকাল আছে, কিন্তু আগামীকাল অন্য ইস্যুতে দেখতে পাচ্ছি, রাজনৈতিক ইস্যুতে।
কিন্তু আমি মনে করি এনসিপির, আমি জানি না তাদের আজকে জমায়েত, আমি নিশ্চিত না, ভুল হলে ক্ষমা করবেন, কিন্তু আমি দেখিনি এরকম খবর যে তারা জমায়েত করবে। তো তাদের তো এই ব্যাপারে বক্তব্য থাকা উচিত। একটা সমালোচনা কিন্তু দেশে আছে যে এনসিপি আন্দোলন থেকে উদ্ভূত দল, এই যে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান হয়ে গেল, তারা রাজনৈতিক নানা বিষয়ে উৎসাহ দেখাচ্ছে এবং খুবই উৎসাহ দেখাচ্ছে। তাদের কর্মসূচি আছে, কিন্তু এই জায়গাতে উল্লেখ করা নাই, তাদের কর্মসূচি থাকতে পারে। আচ্ছা, যদি থাকে ভালো, এবং তাদের বড় কর্মসূচি থাকা উচিত, আগামীকাল সম্ভবত তাদের বক্তব্য থাকা উচিত এই বিষয়ে। কারণ এই যে গণ অভ্যুত্থান, এখানে কিন্তু শ্রমিকদের বড় পার্টিসিপেশন ছিল। অবশ্যই অবশ্যই, এটা আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই। এবং শ্রমিকদের বোধহয় 50-এর বেশি শ্রমিক নিহত হয়েছে। এর তালিকা আলাদা করে হয়েছে কিনা আমি জানি না, পত্রপত্রিকা খবর আছে। আহত হয়েছে অনেকে। এদের বিষয়ে আলাদা করে কিন্তু নজর দেওয়া দরকার। সব শহীদ, সব এইটাই, এই কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে তাদের যাদের যার জায়গা থেকে যার যতটুকু প্রাপ্য, সেই প্রাপ্যটা যাওয়া খুব জরুরি। এবং শ্রমিক দিবসের জন্য কথার কথা না আসে, আজ শ্রমিক দিবস, ওই দিনেই আমরা অনেক কথাবার্তা বললাম, তারপর সারা বছর আমরা ভুলে গেলাম, এই জায়গাটা যেন না হয়। জি, আমি এখানে একটু বলি যে যেদিন ঘোষণা করা হলো যে আজকে জমায়েত হবে বিএনপির, সেদিন নজরুল ইসলাম খান সম্ভবত, আমি দেখেছিলাম, উনি একটা কথা বলেছিলেন যে শ্রম কমিশনের যে প্রস্তাব, এটা আমরা সমর্থন করি। তো এটা যদি বিএনপির দলীয় অবস্থান হয় তাহলে এটা কিন্তু উৎসাহব্যঞ্জক। কারণ মনে করা হচ্ছে যে আগামীতে যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং সব দল পার্টিসিপেট করে, তাহলে মনে করা হচ্ছে যে বিএনপির জয়ী হওয়ার সম্ভাবনা বেশি এবং সরকার গঠনের সম্ভাবনা বেশি। এটা আপনি জি জি, এটা অনেকেই ধারণা করছে। মানে মাঝে তো একটা ভারতীয় একটা সাময়িকীতে বলাই হলো যে তারেক রহমান হচ্ছেন ভবিষ্যতে প্রধানমন্ত্রী। যাই হোক, তো বিএনপি যদি ক্ষমতায় আসে, তো বিএনপি যদি এই অবস্থান নেয়, তাহলে এটা উৎসাহব্যঞ্জক যে শুধু এই সরকারেরই দায়িত্ব না এই শ্রম কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করা, কারণ সরকার তো বেশি দিন থাকবে না এবং অনেক কিছু করতেও পারবে না। সেটা আগামী সরকার যেন এই কমিশনের প্রস্তাব, এটা নিয়ে কিন্তু বিতর্ক নাই সেরকম, মানে যে সরকারই আসুক, জি, যে সরকারই এটা বাস্তবায়ন করে, তাহলে একটা পরিস্থিতির বড় রকম উন্নতি হবে, আশা করা যায়। অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে এই আলোচনা যদি আমরা ঘন্টার পর ঘন্টা করি, তাও শেষ হবে না। আমরা একটু অন্য আলোচনায় যেতে চাই। ভারত পাকিস্তানের আকাশে যুদ্ধ বিমানের মহড়া, ভারতকে থামান, জাতিসংঘকে শাহজাদ শরীফ বলেছেন, এবং সীমান্তের গ্রামগুলো খালি করতে শুরু করেছে বিএসএফ, ভারতীয় বাহিনী। তো কি অবস্থা দাঁড়াচ্ছে? আমি এর আগে বোধহয় আপনাকে প্রশ্ন করেছিলাম যে কি ওই আয় করতে করতে কি যুদ্ধ বেড়ে যাবে বা এরকম কিছু। দুইটা থিওরি আছে বাজারে। একটা হচ্ছে যে পরিপূর্ণ যুদ্ধ বেঁধে যেতে পারে, এবং সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে বেঁধে গেলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কিনা। দুই পক্ষের কাছেই তো আছে। এটাও মনে করা হয় যে দুই পক্ষের কাছেই যেহেতু আছে, কেউই ব্যবহার করবেন না। তবে পরিপূর্ণ যুদ্ধ নাও বাঁধতে পারে, সেটা আসার কথা। জি, পরিপূর্ণ যুদ্ধ নাও বাঁধতে পারে, এইরকম মানে কথাবার্তাও কিন্তু বলা হচ্ছে। তবে এই ধরনের উত্তেজনা আগে দেখা যায়নি, এবং পরস্পরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণও কিন্তু বেশি হয়েছে, বিশেষ করে পানির ব্যাপারে, এত তাৎক্ষণিক অভিন্ন নদীর পানির ব্যাপারে। এবং তদন্ত প্রমাণ ইত্যাদি না হওয়ার আগেই ভারত বিশেষ করে বেশি মানে আমি বলবো যে একটু অ্যাগ্রেসিভ ভূমিকায় আছে, পাকিস্তান একটু ডিফেন্সিভ ভূমিকায় আছে। কিন্তু আবার অভিযোগ আছে যে পাকিস্তান থেকে প্রথম গুলি করা হয়েছে। তো এগুলোর তো মানে এগুলো তো করা মানে নিশ্চিত হওয়া সম্ভব না যে কোন পক্ষ বেশি উস্কানিমূলক ভূমিকা রাখছে। তবে ভারতে একটা সাত জবাব দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে সেনাবাহিনীকে উনি মানে অনুমতি দিয়ে দিয়েছেন, মানে তারা ব্যবস্থা নিতে পারে সামরিক হামলার জন্য। কিন্তু এটা একটু মানে প্রশ্নবিদ্ধ এই কথাটা, যে এর মানে কি সরকারের নিয়ন্ত্রণে সেনাবাহিনী নাই, নাকি সেনাবাহিনী যা ইচ্ছা করতে পারে। তো এটা এরকম বলা হচ্ছে যে এটা একটা চালাকিটা হচ্ছে যে সরকারের উপর চাপ থাকলো না, উনি বলতে পারবেন যে আমি তো বলে দিয়েছি, তারা কিছু করেনি। তো এইরকম মানে মনে হচ্ছে যে বড় ধরনের সংঘাত নাও হতে পারে। এখন যেটা বললেন এই প্রত্যাশাটাই আমরা করতেছি, বড় ধরনের কোনো সংঘাত না হোক, কারণ যুদ্ধ তো কখনো কল্যাণ না। এবং সারা দেশে কালকে আমাদের প্রধান উপদেষ্টা একটা অনুষ্ঠানে, আমি ওই জায়গায় আসতাম যে যুদ্ধের হুমকি যেখানে সর্বদা ঘিরে রাখে, প্রস্তুতি না নেওয়াটা সেখানে আত্মঘাত। সেখানে উনি কথাটা তুলেছেন যে যুদ্ধ বিগ্রহ আমরা চাই না, কিন্তু এটা একটা বাস্তবতা।
এবং অনেক ক্ষেত্রে এটাও তো সত্য যে যুদ্ধের ভেতর দিয়ে শান্তি আসে, এটাও সত্য, এটা ঘটেছে পৃথিবীতে। কিন্তু সেই শান্তি যখন আসে কিন্তু তার জন্য যত ত্যাগ, যত মূল্য দিতে হয় সেটার তারপরে তার এই শান্তি অশান্তি থাকে। সেজন্য যুদ্ধের পাশাপাশি সমঝোতাও কিন্তু একটা পথ, যে সমঝোতার ভিতর দিয়ে অগ্রগতি হয় এবং সমঝোতার ভিতর দিয়ে অগ্রগতিটা অনেক ক্ষেত্রে টেকসই হয় এবং এর জন্য কম মূল্য দিতে হয়, যেটা আপনি বললেন। আমরা তো দেখছি যে পৃথিবীতে যুদ্ধের দামামা কিন্তু এখন আবার নতুন করে বাড়ছে। যেমন ইউক্রেন যুদ্ধ এখনও চলছে, শান্তি আলোচনা আগাচ্ছে না, গাজা পরিস্থিতি এখনও উত্তপ্ত এবং যুদ্ধবিরতি হলেও সেটা লঙ্ঘন করে হত্যাকাণ্ড হচ্ছে। এখন ভারত পাকিস্তানও যদি লেগে যায় তাহলে এই অঞ্চল ক্ষতি। এবং প্রধান উপদেষ্টা এটা বলেছেন যে এই যুদ্ধের আশঙ্কা ঘিরেও কিন্তু আমাদের প্রস্তুতি থাকা দরকার। ওনার বক্তব্যটা মাঝে মাঝে মিসকোট করা হয় যে উনি প্রস্তুতি নিতে বলেছেন, তা কিন্তু না। উনি বলেছেন এই কনটেক্সটে আমাদের আধাআধি প্রস্তুতির সুযোগ নাই, পরিপূর্ণ প্রস্তুতি রাখতে হবে। তো এটা তো বিমান বাহিনী অনুষ্ঠানে গিয়ে উনি বলবেনই, এটা স্বাভাবিক। এবং আমাদের বিমান বাহিনী একটু পিছিয়ে আছে নিঃসন্দেহে, সেই জন্য বিমান বাহিনীকে মানে সুসজ্জিত করার প্রয়োজনীয়তাও আছে। সেই দিক থেকে তার বক্তব্যটাকে। মায়ানমার ইস্যুতে যে বিতর্ক এখন চলছে, আপনার করিডোর, জি করিডোর নিয়েও ওই যে বিতর্ক হচ্ছে যে মানে এই সরকার কেন এইরকম একটা সিদ্ধান্তের দিকে গেল। প্রশ্ন উঠেছে যে সবার সাথে আলোচনা করা দরকার। হ্যাঁ, এটা কিন্তু এনসিপিও বলছে যে সবার সঙ্গে আলাপ করে, এটা সবাই বলছে, সব পক্ষ রাজনীতির। রেজা ভাই, এটা কিন্তু একটা বাস্তবতা যে আপনি যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকেন একটা অন্তর্বর্তী সরকার হয়ে, আপনাকে কিন্তু নানান রকম ইস্যু হ্যান্ডেল করতে হবে, তাই না? যেমন এই ইস্যুটা, এটাই স্বাভাবিক। যেমন এই ইস্যুটা এলো আজকে, যে গতকালই দেখছিলাম আমাদের শ্রম উপদেষ্টা বলছেন যে আমি মানে সুপারিশগুলো বাস্তবায়নে কাজ করব কি, প্রতিদিনের যে সমস্যা সেগুলো ফেস করতে করতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যেমন তাদের বেক্সিমকোর অনেক কারখানা বন্ধ করতে হয়েছে, শ্রমিকদের বেতন দিতে হয়েছে সরকারি খাত থেকে টাকা নিয়ে, বসুন্ধরা নিয়ে এখন শুরু হচ্ছে, এবং আরো অনেক প্রতিষ্ঠান কিন্তু বন্ধ করতে হয়েছে এবং সরকারকে ইনভলভ হতে হয়েছে, নাহলে এগুলো বন্ধ করা যেত না। বন্ধ করতেও তো কিছু উদ্যোগ নিতে হয়, আর্থিক ব্যবস্থা করতে হয়। যাই হোক, তো যেটা বলছিলাম, সরকারকে কিন্তু এই জন্যই এই ধরনের সরকার বেশি দিন প্রলম্বিত হলে এমন সব ইস্যু সামনে আসে যেগুলো তার পক্ষে হ্যান্ডেল করা কঠিন। যেমন বলা হচ্ছে এই ধরনের নীতিগত সিদ্ধান্ত সরকার কিভাবে নেয়, বিশেষ করে অন্যদের সাথে আলাপ না করে। সরকার তো অনেক বিষয়ে আলাপ করছে, ভারতে একটা উত্তেজনা সৃষ্টি হলো। এই ক্ষেত্রে যদি আপনাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য উল্লেখ করি, দ্রুত নির্বাচন দিন, দেরি হলে পরিস্থিতি জটিল হতে পারে, কালকে ইঙ্গিত করলেন। কালকে উনি এই কথাটাই উনি আসলে বলতে চাচ্ছেন যে দ্রুত নির্বাচন দিয়ে সরকার সসম্মানে চলে যাক, যে সম্মান নিয়ে এসেছিল সেই সম্মান নিয়ে চলে যাক, এবং দেশ একটা রাজনৈতিক শক্তির হাতে যাক। রাজনৈতিক শক্তি জনগণের দ্বারা নির্বাচিত হবে এবং এই শক্তির সুবিধা থাকবে, সুযোগ থাকবে এই ধরনের পরিস্থিতি মোকাবেলার। যেমন এই যে করিডোর ইস্যুটা নিয়ে সরকার কিন্তু একটু বিপাকে পড়ে গেছে, এবং সরকারের ভেতর থেকে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে এগুলোর মধ্যে একটু পরস্পর বিরোধিতাও লক্ষ্য করা যাচ্ছে, কনফিউশন। মনে হচ্ছে সরকার নিজে একটু কনফিউজড। কালকে জাতিসংঘের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, এই পরিস্থিতিতে বলা হয়েছে যে সব পক্ষ একমত না হলে কিন্তু করিডোর কার্যকর হবে না, এবং সারা পৃথিবীতে করিডোরের অভিজ্ঞতা কিন্তু ভালো না। মানবিক করিডোর যদিও ভালো উদ্দেশ্যে করা হয়, কিন্তু এগুলো সামরিক সংঘাতের মধ্যে হয়তো তখন সামরিক জটিলতার মধ্যে পড়ে যায়। অনেক ধন্যবাদ, দেখা যাক কি দাঁড়ায়। আমরা একটু আনন্দের খবর একটু বলি। প্রথম আলোতে যদি ছবিটা আপনাকে দেখাই, মিরাজের ছবি। বাংলাদেশ যখন টেস্টটা হেরে গেল, প্রথম টেস্ট জিম্বাবুয়ের সাথে, তখন আমরা অনেক কথা বললাম। এখন একটু প্রশংসা তো করা দরকার। অবশ্যই এই যে জয়টা হলো, ইনিংস ব্যবধান, এবং তারপরে 3 দিনের মাথায় খেলা শেষ, এবং মিরাজ 5 উইকেট পেল এবং শতক হার, তো সবকিছু মিলে তার জন্য তো কিছু। জি, আমি খেলা একটু কম ফলো করি, যাই হোক তারপরেও এটা দেখলাম যে এটা খুবই উৎসাহব্যঞ্জক, এবং আমাদের যাবতীয় মানে সংকটের মধ্যে ক্রিকেট তো আমাদের আশা জাগায়, এবং নতুন নতুন স্টারের জন্ম হচ্ছে দেশে। মিরাজ কোন স্টার বিদায় নিচ্ছে নানান দুর্ভাগ্যজনক ঘটনায়, এবং কোন স্টার উঠে আসছে। তো বাংলাদেশ তো একটা সম্ভাবনাময় দেশ। হ্যাঁ,
ক্রিকেটের সম্ভাবনার এই আনন্দ আমরা একটু ভাগাভাগি করে নিয়ে বলতে চাই, ক্রিকেট হাসলেই বাংলাদেশ হাসে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আশঙ্কার কথা, শঙ্কার কথা, আনন্দের কথাও থাকলো, এই নিয়েই তো আমাদের জীবন। আজ মহান মে দিবস, পত্রপত্রিকা আগামীকাল বন্ধ থাকবে, তার কারণেই আগামীকাল আমাদের এই অনুষ্ঠানটি প্রচার হবে না। পরশু নিশ্চয়ই আবারও দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন। খোদা হাফেজ।